সার্কিট হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা যেহেতু ডিসি সার্কিট শুরু করতেছি, প্রথমে আমি হচ্ছে টোটাল ডিসি সার্কিটের আমাদের টোটাল সিলেবাসটা আমি একটু বোঝানোর ট্রাই করবো। আমাদের ডিসি সার্কিটে কি কি টপিক আছে, প্লাস হচ্ছে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এন্ড কোনগুলা আমাদের গুরুত্ব সহকারে ভালোভাবে পড়তে হবে, এই টপিকগুলা একদম ডিটেলস আলোচনা করবো। দেন আমরা পড়াশোনা স্টার্ট করবো আর কি। হ্যাঁ, তা প্রথম আমরা ডিসি সার্কিটের টোটাল সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা নেই। ডিসি সার্কিটে কি কি পড়তে হবে আমাদের মূলত চাকরি পরীক্ষার জন্য, আর কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, ডিসি সার্কিটের ফার্স্ট আমাদের যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। হ্যালো, আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস না? হ্যালো, নোটাল দেখানোর কথা না, না আজকে তো মনে হয় ফার্স্ট ক্লাস হওয়ার কথা, নতুন ব্যাচ স্টার্ট হওয়ার কথা। এখানে নতুন ব্যাচে কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি হ্যাঁ, হয়তোবা সকল বেসিক এটা মানে লিঙ্কটা ফরওয়ার্ড করা হয়েছে আর কি। তো আজকে উদ্বোধন। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আমাদের বিগত যতগুলা ব্যাচ আছে সকল ব্যাচে হয়তো বা লিঙ্কটা শেয়ার করা হয়েছে। নিউ যদি কেউ জয়েন করতে চায় ওখান থেকে জয়েন করতে পারবে। আজকের ক্লাসটা টোটালি ফ্রি ক্লাস। হ্যাঁ, এই জন্য আর কি দেওয়া হয়েছে আর কি। তো এই জন্য যারা পুরাতন আছি চাইলে, হ্যাঁ হ্যাঁ ফ্রি ক্লাস। তো কেউ যারা পুরাতন আছি তারা যদি চাইলে করতেও পারে, না করলে নাও করতে পারে, সমস্যা নাই। মূলত আজকে নতুন ব্যাচ স্টার্ট করতেছি আর কি। হ্যাঁ, ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, এই জন্য সকল ব্যাচে লিঙ্কটা ফরওয়ার্ড করা হয়েছে আর কি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যালো, আচ্ছা নতুন যারা আছে তারা কি আমাকে শুনতে পাচ্ছি? আর পুরাতন অন্যান্য ব্যাচে যারা আছি সমস্যা নাই, যদি ক্লাস করতে চাই কেউ করতে পারবে, কোনো সমস্যা নাই। আজকে ক্লাসটা হচ্ছে টোটালি ফ্রি ক্লাস আর কি। হ্যালো, আচ্ছা একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা যারা নতুন আছি তারা কি শুনতে পাচ্ছি আমার কথা? আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, এ নাইম ভাই, এ নাইম ভাই, দেখেন তো কারো কেউ কথা মনে হয় শুনতে পাচ্ছি না, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কিছুক্ষণ শুনলাম, মনে হয় ওরা তো কেউ রেসপন্স করতেছে না মনে হচ্ছে। আচ্ছা কমেন্ট কমেন্ট একটু দেখছি। হ্যালো, আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে তাহলে। হুম? আচ্ছা প্রবলেম হলে একটু বলতে হবে আর কি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর কি। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট ডিসি সার্কিট শুরু করতে গেলে যে বিষয়গুলো আমাদের বা টপিকগুলো লাগবে সেই টপিক সম্পর্কে আমি একটু আলোচনা করি, দেন আমরা পড়ার ভিতরে ঢুকবো আর কি। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন মানে ডিসি সার্কিটের আমাদের যে প্রকারভেদগুলো আছে বা ডিসি সার্কিট বিষয়টা কি, মূলত ডিসি সার্কিট একদম ইনিশিয়াল পর্যায় থেকে যেভাবে শুরু হয়েছে সেই বিষয়গুলো আমাদের বেসিক ইনফরমেশন আলোচনা করব। আলোচনা করার পরে বেসিক ইনফরমেশন জানার পরে আমরা ওপেন পাথ অ্যান্ড শর্ট পাথ নিয়ে আলোচনা করব। ওপেন পাথ এবং শর্ট পাথ নিয়ে আলোচনা করব। এখানে ডিসি সার্কিটে কিভাবে বুঝবো, সেখানে পাথ ওপেন আছে কিভাবে বুঝবো, সেখানে শর্ট করা আছে, এই বিষয়গুলো এখানে আলোচনা করব। দেন আমরা শিখবো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়।
তো আমাদের টোটাল একটা ডিসি সার্কিটের ভিতরে সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। দেন হচ্ছে কারেন্ট নির্ণয় বা শাখা কারেন্ট নির্ণয় যেটাকে বলি, শাখা কারেন্ট। তারপর হচ্ছে আমাদের কোনো একটা সার্কিটের ভিতরে বিভিন্ন শাখার কারেন্ট বের করতে বলতে পারে, সেই শাখা কারেন্টগুলো কিভাবে বের করব। তারপর হচ্ছে আমাদের পয়েন্ট মেথড, মিসিং ডাটা। আচ্ছা, এখানে পয়েন্ট মেথড করা আগে আমাদের মিসিং। আচ্ছা, তারপর হচ্ছে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড মানে হচ্ছে এই যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স, এই টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যদি সিরিজ প্যারালাল না বুঝতে পারি, মূলত বেসিক ইনফরমেশন যখন আলোচনা করব তখন এই সিরিজ প্যারালাল বিষয়গুলো আলোচনা করব আমরা। তো যদি আমি সিরিজ প্যারালাল না বুঝতে পারি টোটাল রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে, তখন আমরা এই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করব আর কি। তাহলে পয়েন্ট মেথড এটা মূলত কোনো মেথড না, জাস্ট একটা ট্রিক্স। কোনো একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করব সেই ট্রিক্সটা অবলম্বন করে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করব। এটা শাখা কারেন্ট নির্ণয় করার পরে পয়েন্ট মেথডটা শিখবো। দেন আমাদের স্টার ডেল্টা কনভার্সন। এখানেও সেম কাজ, যে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রেও মাঝে মাঝে স্টার ডেল্টা কনভার্সন করা লাগতে পারে, স্টার থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে স্টারে কনভার্সন করা লাগতে পারে। তাহলে এখানে স্টার ডেল্টা কনভার্সন করে ওই টাইপের ম্যাথগুলো করতে হবে। মূলত এই চারটা টপিক একই জায়গার বা একই জিনিস বলতে পারি আমরা, কারণ একই জায়গায় ইউজ করব, কিন্তু এই চারটা আলাদাভাবে করে ফাইনালি এই টোটাল রেজিস্ট্যান্সটা নির্ণয় শিখবো। এই টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য নর্মাল সিরিজ প্যারালাল দিয়েও করতে হবে, শাখা পয়েন্ট মেথড দিয়েও করতে হবে, স্টার ডেল্টা দিয়েও করতে হবে। তাহলে এই সবগুলা জিনিসই আমাদের মূলত টোটাল রেজিস্ট্যান্সের উপরই ডিপেন্ড বের করার জন্যই করব আর কি। তারপরে আমরা হচ্ছে মিসিং ডাটার ম্যাথগুলো করব। মিসিং ডাটা মানে হচ্ছে আমাদের ম্যাথের ভিতরে কোনো একটা সার্কিটের ম্যাথের বা কোনো একটা সার্কিটের ভিতরে রেজিস্ট্যান্সের মান আননোন থাকবে, ভোল্টেজ সোর্সের মান দেওয়া থাকবে না, অথবা কোনো না কোনো একটা কিছু মিসিং থাকবে যেটা নর্মাল ওয়েতে আমরা করতে পারবো না। ওই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব, সেখানে হচ্ছে আমাদের মিসিং ডাটার ম্যাথগুলো করবো। দেন হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তাহলে ব্যালেন্স কন্ডিশন এটা একটা স্পেশাল কন্ডিশন, কোন একটা সার্কিট কিভাবে ব্যালেন্স কন্ডিশনে থাকে কিভাবে বুঝবো এটা ব্যালেন্স কন্ডিশন আছে, এই টাইপের কিছু ম্যাথ আছে। তো এইখান থেকে হচ্ছে আমাদের সেই ব্যালেন্স কন্ডিশনের ম্যাথগুলো করব। দেন হচ্ছে এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার। এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এরর ক্যালকুলেশন। তো এখানে হচ্ছে আমাদের এমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের ভ্যালু কিভাবে বের করতে হয় সেই ভ্যালুগুলো বের করা শিখবো। অ্যান্ড এখানে এমিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের ইররটা কিভাবে আসে, সেই ইরর ক্যালকুলেশনগুলো কিভাবে আসে, এই টাইপের কিছু ম্যাথ আছে। আমরা এখানে এই ইরর ক্যালকুলেশন এবং এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটারের ভ্যালু কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখব। দেন হচ্ছে আমাদের ইলেকট্রিক ল্যাম্প। তো ইলেকট্রিক ল্যাম্প হচ্ছে আমাদের কোন একটা সার্কিটের ভিতরে কিছু ল্যাম্প দিয়ে দিবে ইলেকট্রিক ল্যাম্প, ওখান থেকে বলবে যে কোন ল্যাম্পটা বেশি উজ্জ্বল, কোন ল্যাম্পটা কম উজ্জ্বল, কোনটা সর্বোচ্চ আলো দিবে। এই টাইপের কিছু ম্যাথ আছে, যেই ম্যাথগুলো আমরা ইলেকট্রিক ল্যাম্পের ভিতরে দেখবো আর কি। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক সেল। তাহলে ইলেকট্রিক সেল মানে হচ্ছে আমাদের ব্যাটারি রিলেটেড কিছু ম্যাথ আছে। একাধিক ব্যাটারি হচ্ছে আমাদের সিরিজ প্যারালালে কানেক্ট করলে ওখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া রিলেটেড কিছু ম্যাথ আছে, যেটা আমরা ইলেকট্রিক সেল রিলেটেড কিছু ম্যাথ। এই ম্যাথগুলো এখান থেকে আমরা সলিউশন করবো আর কি। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস এখানে ঢুকিয়ে দিই, সেটা হচ্ছে কেবিএল অ্যান্ড কেসিএল। তো এইটাই হচ্ছে মূলত আমাদের মিক্স সার্কিট যেটাকে বলি, যে আমাদের টোটাল ডিসি সার্কিটের ফার্স্ট থিওরেমের আগ পর্যন্ত যে মিক্স সার্কিটের সিলেবাস, সেই মিক্স সার্কিটের সিলেবাসটুকু হচ্ছে এটা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো হচ্ছে এখানে আমি প্রথমে বলছি যে এই চারটা টপিক মূলত টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্যই। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা অল্প অল্প করে ম্যাথ আছে, এগুলাকে আলাদা আলাদা ভাগ করার কারণ হচ্ছে সিলেবাসটাকে খুব সহজে আমাদের ক্যাপচার করার জন্যই এই ভাগগুলোকে আলাদা করা হয়েছে, যাতে আমরা সহজে বিষয়গুলোকে বুঝতে পারি।
একদম টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে করা হচ্ছে, এবং এই টপিক ওয়াইজই শিটেও দেওয়া আছে, একদম টপিক ওয়াইজ আলাদা আলাদা শিটে আলাদা আলাদাভাবে ভাবে এই ম্যাথগুলো সাজানো আছে। আমরা এই সিকোয়েন্স অনুসারেই টোটাল সিলেবাসটা শেষ করবো আর কি। ফাইনাল হচ্ছে আমাদের কি কেভিএল এন্ড কেসিএল এই পর্যন্ত আমাদের শেষ করা, মানে হচ্ছে আমাদের মিক্স সার্কিটে যতটুকু আছে এইটুকু শেষ করবো। এইটুকু শেষ করার পরে আমরা যাব হচ্ছে আমাদের থিওরেমে। তাহলে থিওরেমে যেগুলো থাকে, থিওরেমের ফার্স্ট থিওরেম হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম, তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস, তারপর হচ্ছে থেভেনিন, থিওরেম, তারপর হচ্ছে আমাদের নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। আচ্ছা, আমরা এই নর্টন থিওরেমের আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোর্স কনভার্সন লাগবে। আচ্ছা, নর্টন পড়ি, নর্টন থিওরেম, সোর্স কনভার্সন, তারপর হচ্ছে ম্যাক্স পাওয়ার। ওকে, আমাদের থিওরেমগুলোর ভিতরে যেগুলো আছে এই কয়টা থিওরেম আছে, যেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সুপারপজিশন থিওরেম, তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, তারপরে মেশ অ্যানালাইসিস, তারপরে থেভেনিন, তারপরে নর্টন। তো এখানে আমি সুপারপজিশন, নোডাল, মেশ এই তিনটা করার পরে থেভেনিনটা রাখছি, কারণ হচ্ছে এই থেভেনিন থিওরেমটা আমরা চাইলে সুপারপজিশন দিয়েও করতে পারবো, চাইলে নোডাল দিয়েও করতে পারবো, চাইলে ম্যাশ অ্যানালাইসিস দিয়েও করতে পারবো। তার মানে আমরা এই থেভেনিন থিওরেমটা তিনটা প্রসেসেই শিখবো। যখন যেটা সহজ মনে হবে, বা কোনো একটা ম্যাথের দেখা যাবে যে সুপারপজিশন দিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে, কোনো একটা ম্যাথে দেখা যাবে নোডাল দিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে, অথবা ম্যাশ দিয়ে খুব দ্রুত হয়ে যাচ্ছে। তা আমরা তিনটা প্রসেসে কিভাবে থেভেনিনটা করে সেটা দেখব। তাহলে আমরা পরীক্ষা হলে যেটা মন চাইবে বা আমাদের কাছে যেটা মনে হবে যে এটা দিয়ে করলে খুব দ্রুত করতে পারবো, ওই প্রসেসটা আমরা ফলো করব। আচ্ছা, তাহলে আমরা ওই প্রসেসটা এখানে ফলো করবো আর কি। দেন হচ্ছে নর্টনের ক্ষেত্রে সেম। নর্টন আমরা চাইলে এই তিনটা থিওরেম দিয়ে করতে পারবো, সুপারপজিশন, নোডাল এবং ম্যাশ অ্যানালাইসিস, এই তিনটা দিয়েই নর্টন করা যাবে। এই জন্য আমরা থেভেনিনের পরে নর্টন শিখবো। আর সোর্স কনভার্সনটা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার, এই দুইটা শেখার পরে সোর্স কনভার্সনটা এই জন্যই শিখবো, কারণ আমরা চাইলেই থেভেনিন থেকে, আচ্ছা এখানে সোর্স কনভার্সনটা নর্টনে আগেই করবো, কারণ আমরা চাইলে থেভেনিন দিয়েও নর্টন সলিউশন করা যায়, আবার নর্টন দিয়ে থেভেনিনকে সলিউশন করা যায়। কেউ চাইলে আমি সরাসরি আগে নর্টন আঁকাবো, নর্টন থেকে আবার থেভেনিনে কনভার্ট করা যাবে, আবার থেভেনিন থেকে নর্টনে কনভার্ট করা যায়। এই জন্যই সোর্স কনভার্সনটা আমরা চাইলে এই ম্যাশ অ্যানালাইসিসের পরেই সোর্স কনভার্সনটা শিখে নিয়ে দেন থেভেনিন এবং নর্টন শিখবো, কারণ আমরা সোর্স কনভার্সন দিয়েও এই বিষয়গুলো, এই যে নর্টন থেকে থেভেনিন, থেভেনিন থেকে নর্টন কিভাবে যাওয়া লাগে সেই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো এই জন্যই সোর্স কনভার্সনটা আগে শিখে দেন থেভেনিন এবং নর্টনটা শিখবো। আর ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমটা হচ্ছে থেভেনিন এবং নর্টন, এই দুটা দিয়েই ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমে যাওয়া যায় আর কি। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমটা একদম শেষে করবো থেভেনিন এবং কি নর্টনের পরে। তাহলে আমাদের এই থিওরেমগুলো সবগুলাই পড়তে হবে এবং সবগুলাই মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এতক্ষণ মনে হয় যে ব্লুটুথ কানেক্ট ছিল, তো এই জন্য একটু প্রবলেম হয়েছিল, হারমোনিক্স চলে আসছিল আর কি। হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল থিওরেম। তাহলে এই থিওরেমগুলো শেষ করার পরে আমাদের ই সার্কিটের লাস্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। যেহেতু এখন ডিপেন্ডেন্ট সোর্সও আমাদের চাকরি পরীক্ষা অনেক দেওয়া শুরু করছে, ফাইনালি আমরা শিখবো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স।
তো এই ডিপেন্ডেন্ট সোর্স টপিকটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এখন বর্তমান সময়ের সাপেক্ষে আর কি। তো এই সবগুলো শেখার পরে ডিপেন্ডেন্ট সোর্সগুলো শিখবো। আর ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে এই যে এখানে আমরা যা শিখতেছি প্রত্যেকটা জিনিসের ভিতরেও ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দিতে পারে। এখানে সমতুল্য রেজিস্ট্যান্সের বের করার সময় বা আমাদের সার্কিটের অন্যান্য যে কোনো পজিশনে বা সুপার পজিশন, নোডাল, ম্যাশ সব জায়গাতেই ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে। তো প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সবগুলা শিখবো। যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে খুব ভালোভাবে বুঝতে পারি, ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আহামরি কঠিন কিছু না। তো ওখানে হয়তো বা স্পেশাল এক দুইটা কিছু কথা আসবে, সেই কথাগুলো যদি ফলো করি আমরা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে ম্যাথ সলিউশন করছি ডিপেন্ডেন্ট সোর্স সেম ভাবে ম্যাথ সলিউশন করবো। ওখানে আহামরি কোনো পরিবর্তন আসবে না, হয়তো দুই একটা জায়গায় পরিবর্তন আসবে। ওই ডিপেন্ডেন্ট সোর্সের কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যের কারণে যা পরিবর্তন হয়। কিন্তু কেউ যদি খুব ভালোভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোর বিষয়গুলো খুব ভালোভাবে ডিটেলসে বুঝতে পারে, ডিপেন্ডেন্ট সোর্স এমনিতেই পারা যাবে, কোনো সমস্যা নাই। কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্সে যা যা বিষয় বা যা রুলস ফলো করবো আমরা, ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে সেম রুলসই থাকবে। হয়তো ওই ডিপেন্ডেন্ট সোর্সের কারণে স্পেশাল দুই একটা কথা আসতে পারে, ওইটা আমরা যখন ডিপেন্ডেন্ট সোর্স দেখবো বা শিখবো তখন এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা শেষ করা। এই হচ্ছে আমাদের কি টোটাল ডিসি সার্কিটের সিলেবাস। তো এখানে আরেকটা থিওরেম আছে, মিলিম্যান্স থিওরেম, তো ওইটা এখন পর্যন্ত আসে নাই। তো ওইটা আমরা লাস্ট পর্যায়ে দেখবো না, যখন ওইটা একটা দুইটা ম্যাথ দেখলে হবে, খুবই সহজ একটা থিওরেম। কারণ এই থিওরেমটা এসি সার্কিটে অনেকটাই কাজে লাগে। মিলিম্যান্স থিওরেমের ম্যাথ এসি সার্কিটে মোটামুটি অনেকটাই কাজে লাগে, ম্যাথ শর্টকাটে করার জন্য আর কি। এটা একটা শর্টকাট টেকনিক আর কি। অনেকগুলো বড় বড় ম্যাথ আছে, মিলিম্যান্স থিওরেম অ্যাপ্লাই করে খুব শর্টকাটে আমরা করতে পারি। তো মিলিম্যান্স থিওরেমটাও দেখবো, যদি আমরা দেখি তাহলে থিওরেমের ভিতরে এই কয়েকটা দেখলেই হবে আর কি। তো এই ছিল আমাদের টোটাল ডিসি সার্কিটের সিলেবাস আর কি। এখন আসি আমাদের ইম্পর্টেন্ট সিলেবাস কোনগুলা, যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা, কোথা থেকে সবসময় চাকরি পরীক্ষায় আসে আর কি। তো ডিসি সার্কিটের টোটাল সিলেবাসটা শেষ করতে গেলে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মনে হচ্ছে এই মিক্স সার্কিটের অংশটুকু। কারণ কেউ যদি এই মিক্স সার্কিট ভালোভাবে না বুঝতে পারে, এই থিওরেমে যা সে কিছুই বুঝতে পারবে না। কারণ থিওরেমগুলা আনসার সলিউশন করতে গেলে যে প্রসেসটা ফলো করতে হয়, সে যে থিওরেমটা দিছে সেই থিওরেমে একটা নির্দিষ্ট রুলস বলে দিছে। আর রুলসটা ফলো করতে যা ক্যালকুলেশন টোটালটাই ডিপেন্ড করবে হচ্ছে মিক্স সার্কিটের উপরে। কারণ মিক্স সার্কিট যেভাবে সলিউশন করছি থিওরেমে যা ওই সলিউশনগুলাই কাজে লাগবে। জাস্ট থিওরেমে একটা প্রসেস বলে দিছে, সেই প্রসেসটাকে ফলো করে ওই কাজগুলা করতে হবে। আর কাজ সবকিছু করবো হচ্ছে মিক্স সার্কিটের মাধ্যমে। এই জন্য মিক্স সার্কিট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি মিক্স সার্কিট ভালোভাবে না বুঝে, তাহলে থিওরেমে যা তার প্রচুর প্রবলেম হবে এবং থিওরেম সলিউশন করতে পারবে না। কিন্তু পরীক্ষায় মূলত আসে থিওরেম, ঠিক আছে, পরীক্ষায় থিওরেম আসে। আর হচ্ছে যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আমাদের এই সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে। আর হচ্ছে আমাদের শাখা কারেন্ট পয়েন্ট মেথড দিয়ে সমতুল্য রেজিস্ট্যান্স অনেক সময় বের করতে বলে। আর হচ্ছে আমাদের এই মিসিং ডাটার ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। আর এই যে ওয়াট মিটারের ম্যাথগুলা মোটামুটি এখন ইম্পর্টেন্ট, দুই এক পরীক্ষা দেওয়া শুরু করছে আর কি। মূলত আমাদের এখান থেকে এই কয়েকটা জিনিস থেকে ম্যাথ আসে, বাকিগুলো হচ্ছে যা শেখার জন্য আমাদের ডিসি সার্কিট শিখতে গেলে ওইগুলো হচ্ছে লাগবে। এগুলো তো আমাদের বেসিক এলিমেন্ট, ওগুলো যদি আমি ভালো করে না বুঝতে পারি তো এই পাশের বিষয়গুলো কিচ্ছু বুঝতে পারবো না, যেগুলো হচ্ছে থিওরেম আছে বা আমাদের ভিতরে যখন এই যে পয়েন্ট শাখা কারেন্ট বের করব, বিভিন্ন শাখার ভোল্টেজ বের করব, ওই ভোল্টেজগুলো বের করার জন্য আমাদের তো এই বেসিক ইনফরমেশনগুলো লাগবেই। তো এগুলো খুব ভালোভাবে শিখতে হবে, দেন আমি ওগুলো আনসার করতে পারবো। এই জন্যই মিক্স সার্কিট মোস্ট ইম্পর্টেন্ট টোটালটাই। এই মিক্স সার্কিটটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। যদি এটা বুঝি তাহলে সুপারপজিশন বা আমাদের যে থিওরেম আছে বা এখান থেকে ইলেকট্রিক ল্যাম্পের ম্যাথ, ইলেকট্রিক সেলের ম্যাথ, কেভিএল কেসিএল, এগুলো একদম সিম্পল। কেউ যদি মিক্স সার্কিট খুব ভালোভাবে বুঝে, এগুলো মনে করলাম যে মিক্স সার্কিট দিয়েই হয়ে যাবে, জাস্ট কয়েকটা করে এক দুইটা করে কথা মনে রাখতে হবে, জাস্ট এইটুকুই আর কি। এই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের মিক্স সার্কিট। আর পরীক্ষার জন্য থিওরেমের ভিতরে সুপারপজিশন থিওরেমটা অনেক ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে নোডালটা অনেক ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে থেভেনিন, নর্টন আর ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। এই থিওরেমগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই পাঁচটা থিওরেমই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুপারপজিশন, নোডাল, ম্যাশ অতটা ইম্পর্টেন্ট না, ম্যাশ বেশি একটা আসে না, থেভেনিন, নর্টন আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। এখন এই ম্যাশ অ্যানালাইসিস আর সোর্স কনভার্সন এই দুইটা জিনিস দেওয়া অনেক, যেমন এই সুপারপজিশন এবং থেভেনিন, এখানে সুপারপজিশন চাইলে আমি ম্যাশ দিয়ে করতে পারবো, আবার সোর্স কনভার্সনও দিয়েও চাইলে আমি কি করতে পারবো, থেভেনিন, নর্টন যাইতে পারবো। তাহলে এগুলো তো আমাদের এখানে কাজে লাগতেছে, এই জন্য আমাদের এগুলাকেও শিখতে হবে কোন একটা ম্যাথ যদি খুব দ্রুত শর্টকাটে করতে চাই। কারণ ইনিশিয়াল অবস্থায় দেখা যাবে একটা ম্যাথ সুপারপজিশন দেওয়া করতে গেলে অনেক বড় হয়ে যাবে, পরীক্ষা হলে তো এত জায়গাও দেওয়া থাকবে না, আবার এত টাইমও থাকবে না। তখন দেখা যাবে যে আমি যদি অন্য একটা প্রসেস অবলম্বন করি, বিশেষ করে নোডাল দিয়ে অথবা ম্যাশ দিয়ে করি, ম্যাথটা খুব দ্রুত আমি সলিউশন করতে পারবো আর কি। এই জন্য আমি একটার সাথে আরেকটা কিভাবে যাওয়া যায়, একটার সাথে আরেকটা রিলেশন কিভাবে করা যায়, এই বিষয়গুলো ডিটেলসে শিখবো যখন আমরা থিওরেমের ভিতরে যাবো আর কি। আচ্ছা, এইটুকু আলোচনা সবাই বুঝছি কিনা?
আচ্ছা, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে সিলেবাস সম্পর্কিত বা অন্য কোনো কোশ্চেন? হ্যালো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পড়াশোনা স্টার্ট করবো আর কি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের বলছিলাম যে বেসিক ইনফরমেশন। তো হয়তো আগামী 1-2 ক্লাস আমাদের বেসিক ইনফরমেশনই লাগবে, তারপরে হয়তো আমরা যেটা পরবর্তী যে টপিক সেই টপিকের দিকে যাইতে পারবো। কারণ আমাদের বেসিক ইনফরমেশনই হচ্ছে ডিসি সার্কিট। বেসিক ইনফরমেশন তো অন্তত জানতে হবে যে কিভাবে কি হচ্ছে, বা ডিসি সার্কিট বিষয়টা কি, সার্কিট বিষয়গুলো কি, এগুলো হচ্ছে আমাদের আগে ভালোভাবে জানতে হবে আর কি। হ্যাঁ, আসলে টপিক কিছু না, একটা টপিকে জাস্ট টপিকগুলো ভাগ করা হয়েছে যাতে মনে রাখতে সহজ হয়, এবং একবার যদি কেউ ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করে ফেলায়, যাতে আমাদের অন্তত জাস্ট 1 ঘন্টার মধ্যে ডিসি সার্কিট রিভিশন দেওয়া যায়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ডিসি সার্কিট রিভিশন দেওয়া যায়। এই জন্য এতগুলো টপিক তৈরি করা হয়েছে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, কারণ এইখানে আমি তো আগে বললাম আমি 4টা জিনিস লিখছি, 4টার মিনিং হচ্ছে একটাই, সমতুল্য রেজিস্ট্যান্স বের করা। আর আলাদা আলাদা কেন করছি, যাতে ম্যাথ দেখেই বুঝতে পারি আমি কোন প্রসেসে করব, কিভাবে করব। কারণ একটা যদি অনেকগুলো জিনিসকে একটার ভিতরে ঢুকানো হয়, ম্যাথ দেখে মনে হয় যে এখন এটা কিভাবে করতে হবে, অন্যভাবে যাবো নাকি এভাবে যাবো, এই ডিসিশন নিতে যাই ঝামেলা হয়। তা আমরা এই ডিসিশন ম্যাথ দেখার সাথে সাথে যাতে বুঝতে পারি এভাবে করলে ম্যাথটা হয়ে যাবে, এই জন্য এতগুলা সিকোয়েন্সে বা এতগুলা টপিকে ভাগ করা হয়েছে আর কি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, সমস্যা না, আস্তে আস্তে থাকি। আমাদের যেহেতু ডিসি সার্কিটে প্রায় কতগুলা ক্লাস, 35 ক্লাস নিব আমরা, 35 বা 30+ ক্লাস নিব। তা সবগুলা ক্লাস যদি কেউ একদম লাইভ মনোযোগ সহকারে করতে পারে, তা আশা করি ডিসি সার্কিটে কোনো রকম প্রবলেম থাকবে না। এবং হচ্ছে পরবর্তীতে কেউ যদি রিভিশন দিতে চায় ডিসি সার্কিট, 1 থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ডিসি সার্কিট রিভিশন দেওয়া সম্ভব হবে, যদি কেউ একদম রেগুলার ক্লাসগুলো করলে, হোমওয়ার্কগুলো ঠিক মতো করে আর কি। তো কিন্তু থাকতে হবে আর কি, রেগুলার ক্লাস করতে হবে এবং হোমওয়ার্কগুলো ঠিক মতো করতে হবে, কিন্তু পড়াশোনা না করলে তো কোনো কিছুই হবে না আর কি। আচ্ছা, তো এবার আসি হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনের ভিতরে। তাহলে আমরা এখানে ডিসি সার্কিট যখন স্টার্ট করব, এখানেই বোঝা যাচ্ছে ডিসি সার্কিট দুইটা পার্ট আছে। তাহলে ফার্স্ট যে পার্টটাকে বলতেছি আমরা ডিসি, আরেকটা পার্ট হচ্ছে সার্কিট। তো এই দুইটা সম্পর্কে আমরা বুঝি, দেন আমাদের ফাইনালি ফুল ডিসি সার্কিট সম্পর্কে বুঝতে পারবো। ওকে, তাহলে আমি প্রথমে লিখছি হচ্ছে ডিসি সার্কিট থেকে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ডিসি আর হচ্ছে সার্কিট। ফাইনালি লিখছি ডিসি সার্কিট। তাহলে ডিসিটা ভালো করে বুঝতে হবে, দেন আমি সার্কিটটা বুঝবো, তাহলে আমি ডিসি সার্কিটটা অটোমেটিক বুঝে যাবো। তাহলে ডিসির ফুল মিনিং যেটা আমরা জানি সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ডাইরেক্ট কারেন্ট মানে কি, একমুখী যে কারেন্টটাকে বলি আমরা, বা যে কি করে সময়ের সাথে সাথে দিকের কখনো পরিবর্তন করবে না, একটা নির্দিষ্ট মান নিয়ে সে কি করবে, একদম এক দিকেই প্রবাহিত করতে থাকবে। যেমন আমরা যদি সিগন্যাল আকারে বিষয়টাকে দেখাইতে চাই, সাপোজ এই বরাবর আমি টাইমকে রাখলাম, এই বরাবর আমি অ্যামপ্লিটিউডকে রাখলাম, তাহলে ডিসি যে কারেন্টটা বোঝাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে সে একটা নির্দিষ্ট মান নিয়ে সময়ের সাথে সাথে একই ডিরেকশন বরাবর চলতে থাকবে, সেটাকে হচ্ছে আমি কি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলতেছি। সাপোজ এখানে আমি 10 এম্পিয়ার নিচ্ছি বা 10 ভোল্টও চালিয়ে নিতে পারি। তাহলে 10 এম্পিয়ার সে একটা নির্দিষ্ট সময়ে যত যাচ্ছে, আমার এখানে হচ্ছে টাইমটা হচ্ছে 0, সাপোজ এখানে 1, এখানে 2, এখানে 3 সেকেন্ড বা অ্যাঙ্গেলে যেটাই বলি না কেন, তাহলে আমি সময় যত যাচ্ছে সে কি দিকের কি পরিবর্তন করতেছে, এই উপরেরটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ, দুই দিক চিন্তা করি, নিচেও আসতেছে না উপরের দিকেও যাচ্ছে না, সে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর চলতেছে। সে 10 এম্পিয়ার আছে, সে সবসময় কি 10 এম্পিয়ারই দিচ্ছে। তাহলে এই যে কারেন্টটা, এটাকে আমরা কি বলি, ডাইরেক্ট কারেন্ট বলি। আর এই ডাইরেক্ট কারেন্ট যদি আমি তুলনা করতে চাই এসির সাথে, বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে সাপোজ এইটা একটা আমি এমপ্লিটিউড নিচ্ছি এবার টাইম নিচ্ছি, তো এই যে এখানে আমি একটা সেটা সাইন ওয়েভ আঁকাইলাম, যেটা সাইন ওয়েভ হতে পারে, শর্ট ওয়েভ হতে পারে, অনেক ওয়েভ আছে, ওগুলাতে না যায় আমি জাস্ট সাইন ওয়েভটাই বোঝাচ্ছি। তাই এখানে যে কারেন্টটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই লেভেলটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, যেটাকে আমি এএম বলতেছি। তাহলে এই কারেন্টটা খেয়াল করি, সময়ের সাথে সাথে জিরো লেভেলে সে জিরো মান ছিল, যখন একটু সময় বার হয়েছে এখানে অন্যরকম আরেকটা মান আসছে, আরেকটু সময় গেছে, আরেকটু আস্তে আস্তে ম্যাক্সিমামে গেছে, আস্তে আস্তে আবার কমতেছে, আবার ম্যাক্সিমামে গেছে, আবার আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে। তো এখানে সময়ের সাথে সাথে আমাদের মানের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সাথে সাথে দিকেরও পরিবর্তন হচ্ছে। কারণ এই কোন একটা পর্যায়ে ম্যাক্সিমাম পজিটিভ দিকে ছিল, আবার কোন একটা সময় নেগেটিভ দিকে চলে আসছে, আবার আস্তে আস্তে পজিটিভ নেগেটিভ এভাবে চলতেই আসতেছে। তাহলে এখানে সময়ের সাথে সাথে মান এবং দিক দুইটারই পরিবর্তন হচ্ছে। আর এইখানে কি হচ্ছে না, মান এবং দিক কোনোটাই পরিবর্তন হচ্ছে না। তার মানে ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেখানে কি হবে না,
আমাদের যে মানটা থাকবে সেটা সময়ের সাথে সাথে কখনো দিকের কোনো পরিবর্তন করবে না, সে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট লেভেল বরাবর কি থাকবে, চলতে থাকবে। এটাকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট। আর যেহেতু এটা মান এবং দিকের সাথে পরিবর্তন হয়, এটাকে মূলত কি বলা হয়, এসি সার্কিট মানে অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই অল্টারনেটিং কারেন্ট যেটা, সেটা তো আমরা এসি সার্কিট পার্ট আছে সেখানে খুব বিস্তারিত বুঝতে পারবো কিভাবে ওয়েভ তৈরি হচ্ছে না হচ্ছে, এগুলো ডিটেলসে দেখাবে, সমস্যা নাই। আমি একদম ওয়েভটাই দেখাইলাম। মূলত এটাকে এসি সার্কিট কেন বলে এটা আমি বললাম আর কি। আর কিভাবে এসি সার্কিট আসতেছে, অল্টারনেটিং কারেন্ট কিভাবে হচ্ছে, ওগুলো এই সার্কিট ডিটেলসে শিখবো আমরা, বা শিখাবে আর কি। তাহলে ডিসি সার্কিট মানে হচ্ছে আমাদের কি, সময়ের সাথে সাথে দিকের কোনো পরিবর্তন করবে না, এটাকে আমরা ডিসি সার্কিট বা ডাইরেক্ট কারেন্ট বলবো আর কি। তাহলে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে আমাদের মানটা কি থাকবে, সেমই থাকবে, নির্দিষ্ট লেভেল বরাবর, হয়তো বা চার্জ কমে গেলে মানটা কমে যেতে পারে, কিন্তু দিকের কি করবে না, পরিবর্তন করবে। আমি 10 এম্পিয়ার দিচ্ছি, সে সবসময় 10 এম্পিয়ারে একটা নির্দিষ্ট লেভেল দিয়ে, 10 এম্পিয়ার লেভেল দিয়ে একই ডিরেকশনে সবসময় চলতে থাকে। 5 এম্পিয়ার দিলে 5 এম্পিয়ার, বা 10 ভোল্ট দিলে 10 ভোল্ট, সেটা যদি ডিসি ভোল্ট হয় আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডিসি কারেন্ট। আর সার্কিট যদি বলতে চাই, সার্কিট হচ্ছে, আচ্ছা লিঙ্কটা চেঞ্জ হচ্ছে, সবাই একটু কষ্ট করে নতুন লিঙ্কে জয়েন করি, হ্যাঁ। লাইভ চালু আছে। আচ্ছা, আর কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের, তাহলে আমরা বুঝলাম হচ্ছে ডিসি কারেন্ট বিষয়টা কি। এবার আসি সার্কিট বিষয়টা কি বোঝার চেষ্টা করি। তাহলে সার্কিট মানে হচ্ছে এই যে আমাদের ডিসি কারেন্টটা, কারেন্ট প্রবাহিত হচ্ছে, সাপোজ ধরে নিলাম, তাহলে এই কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পাথকে আমরা কি বলবো, সার্কিট বলবো। বা কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পাথ বা প্রবাহিত হতে চাওয়ার সম্পূর্ণ পাথকে সার্কিট বলবো। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি এখানে কি দিলাম, কোনো একটা ডিসি সাপ্লাই দিলাম এখানে। তাহলে ডিসি সাপ্লাই দিয়া এই সার্কিটটাকে আমি পরিচালনা করার চেষ্টা করতেছি। তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট কি প্রবাহিত হবে। তাহলে এই যে কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথ, অথবা আমাদের যদি সম্পূর্ণ সার্কিট ক্লোজও না থাকে, সাপোজ এখানে আরেকটু সার্কিট আছে, এখানে আমি একটু ওপেন রেখে দিচ্ছি, এগুলো বুঝবো আস্তে আস্তে, ওপেন সার্কিট, শর্ট সার্কিট কি, ওপেন পাথ, শর্ট পাথ কি, এগুলো আস্তে আস্তে বুঝবো। তো আমি বলতেছি সার্কিট মানে হচ্ছে এইখানে আমি ডিসি একটা কারেন্ট দিচ্ছি বা ডিসি সাপ্লাই দিচ্ছি, দেওয়ার কারণে এদিক দিয়ে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না বা হতে চাওয়ার একটা প্রবণতা তৈরি করবে, কারণ এদিক দিয়ে ওপেন আছে, সেদিক দিয়ে তো ক্লোজ পাথ তৈরি করতে পারবে না, অনেকে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু আমাদের সার্কিট অনুযায়ী বলতেছে যে এই যে সাপ্লাই দিচ্ছি, কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথ, এটাকেও আমরা সার্কিট বলবো। এখানে কি আছে, সম্পূর্ণ পথ করা নাই, ওপেন আছে, কিন্তু এটাও তো একটা সার্কিট, যেটাকে আমরা ওপেন সার্কিট বলি। তাহলে এই জন্য আমাদের সার্কিটের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথ বা প্রবাহিত হতে চাওয়ার সম্পূর্ণ পথকে আমরা কি বলবো, সার্কিট বলবো। তাহলে আমি সার্কিট লিখতে পারি, তো এটা হচ্ছে আমাদের সার্কিট। তাহলে কোনো একটা সার্কিটের ভিতরে বা কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথ
কারেন্ট প্রবাহিত হতেও পারে, নাও হতে পারে। যদি না হয় সেটাও আমরা সার্কিট বলতে পারবো, যেটাকে আমরা ওপেন সার্কিট বলি। আর যেটাকে সম্পূর্ণ কারেন্ট প্রবাহিত হয় সেটাকে আমরা ক্লোজ সার্কিট বলি আর কি। তাহলে এখানে এই জন্য কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার, সম্পূর্ণ হওয়ার বা হতে চাওয়ার বোঝাচ্ছি। এখানে কি আছে, সম্পূর্ণ সার্কিট তো হয়েছে, মানে সম্পূর্ণ পথ মানে কি, এখান থেকে এই পর্যন্ত আসছি, এটাও তো একটা পথ তৈরি করছি, যেটা এখান থেকে ওপেন আছে, ঠিক আছে, কিন্তু আমি সম্পূর্ণ পাথ মানে কি, এই যে এই পজিশন পুরাটাই বোঝাচ্ছি, এই জন্য জাস্ট সম্পূর্ণ পাথ লিখছি। সমস্যা নাই, ওখানে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকে আমরা কি বলবো, সার্কিট বলবো। পাথ মানে কি, আমি এখান থেকে এদিক দিয়ে আসতেছি, কিন্তু এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে অসম্পূর্ণ বলতে গেলে হচ্ছে ওই যে আলাদাভাবে বলতে হবে। আমি তো এখানে একই লাইনে বলছি, বা হতে, যে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার একসাথে লিখছি না, তাহলে কারেন্ট, হ্যাঁ হ্যাঁ, অসম্পূর্ণ পথ, হ্যাঁ রাইট, ওভাবে বলতে পারি আর কি, সমস্যা নাই। তাহলে আমি একসাথে বলছি তো এই জন্য একই ওয়ার্ড ইউজ করছি আর কি, যে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পাথকে আমি কি বলতে পারবো, সার্কিট বলতে পারবো, বা সার্কিট বলে আর কি। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের যে কোনো একটা সার্কিট শুধু এরকমই থাকবে, বিভিন্ন স্ট্রাকচারে থাকতে পারে, বা বিভিন্নভাবে সার্কিট আমরা তৈরি করতে পারি। তাহলে এটাই মূলত হচ্ছে সার্কিট। ফাইনালি আসি, আমাদের ডিসি সার্কিটে যাইতে হবে। তাহলে ডিসি সার্কিট মানে হচ্ছে কি, বোঝাই যাচ্ছে এখানে ডিসি মানে কি, ডাইরেক্ট কারেন্ট, আর সার্কিট মানে হচ্ছে একটা সার্কিট। তাহলে যে সকল সার্কিট ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সাপ্লাই দিয়ে পরিচালিত হয় সেগুলাই মূলত কি সার্কিট, ডিসি সার্কিট। যেমন আমি এই একটা সার্কিট আছে, এখানে আমি কি দিলাম, সোর্স দিলাম, এই পজিটিভ নেগেটিভ। এখন আমি যদি বলে দেই এখানে আমি ডিসি সোর্স দিছি, তাহলে এই সার্কিটটা হয়ে যাবে ডিসি সার্কিট। যদি আমি এখানে বলে দেই আমি এখানে এসি সোর্স দিছি, তাহলে এই সার্কিটটাই হয়ে যাবে কি, এসি সার্কিট। তাহলে আমাদের এই ডিসি নাকি এসি এটা ডিপেন্ড করতেছে সাপ্লাইয়ের উপরে। তাহলে ডিসি সার্কিট যদি আমি বলতে চাই, তাহলে যে সকল সার্কিট ডিসি সাপ্লাই দিয়ে পরিচালিত হয় সেগুলো হচ্ছে ডিসি সার্কিট। আর যদি আমি এসি সার্কিট কল্পনা করতে বলতে চাই, তাহলে যে সকল সার্কিট এসি সাপ্লাই দিয়ে পরিচালিত হচ্ছে বা চালিত হচ্ছে সেগুলো হচ্ছে কি আমাদের এসি সার্কিট। তাহলে আমরা ডিসি সার্কিট কি বলবো, যে সকল সার্কিটে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ডিসি সার্কিট বলে। তাহলে এই হচ্ছে আমাদের কি ডিসি সার্কিট। এবার বলি ডিসি সার্কিট এবং ডিসি সার্কিট এই তিনটা বিষয় বুঝতে পারছি কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা, ডিসি বিষয়টা কি, আর সার্কিট বিষয়টা কি, আর ডিসি সার্কিট বিষয়টা কি, এইটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিলাম একটু। তো এবার আসি ডিসি সার্কিটে। আমরা যদি ডিসি সার্কিট ভালোভাবে শিখতে হয়, যে ডিসি সার্কিটের ভিতরে কিছু এলিমেন্ট আছে যেগুলোর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে বা বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর এখানে অলরেডি আমরা আলোচনা করেই ফেলছি অনেক কিছু। তো এই আলোচনার ভিতরে বারবার একটা জিনিস কমন আসতেছে, সেটা হচ্ছে কারেন্ট কি, কারেন্ট বিষয়টা কি। তো আমাদের শুধুমাত্র কারেন্ট বিষয়টা আসতেছে। আর এখানে আরেকটা জিনিস আসে, এর সাথে রেজিস্ট্যান্স বিষয়টা আসে। তাহলে এখানে খেয়াল করি, আগে এই দুইটা বুঝি। তাহলে এখন বুঝতেছি কারেন্ট বিষয়টা আসতেছে, আর একটা জিনিস হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, রেজিস্ট্যান্সের আগে আমরা ভোল্টেজ বিষয়টা লিখি, ভোল্টেজ, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এই তিনটা বিষয় সম্পর্কে অলরেডি আমরা দেখে আসতেছি, যে ডিসি সার্কিট আলোচনা করতেছি, বারবার কারেন্ট বিষয়টা আসতেছে। কারেন্ট কি, কারণ আমাদের ডিসির ভিতরে আছে কি, ডাইরেক্ট কারেন্ট। তো কারেন্ট বিষয়টা একটু এটা বুঝতে হবে। ডাইরেক্ট কারেন্ট তো বুঝলাম, যে কারেন্ট সময়ের সাথে সাথে দিকের কোনো পরিবর্তন করবে না, একটা নির্দিষ্ট লেভেল বরাবর সে কি করবে, একই দিকে সবসময় চলতে থাকবে, সেটাকে আমরা ডিসি কারেন্ট বলতেছি। তাহলে ডিসি বিষয়টা বুঝলাম, কিন্তু কারেন্ট বিষয়টা কি। তাহলে এবার আসি কারেন্ট বিষয়টা কি সেটা বোঝার চেষ্টা করি আর কি। তাহলে কারেন্টের সংজ্ঞা অনুযায়ী বলতেছে, চার্জ প্রবাহের হারকে কি বলা হয়, কারেন্ট বলা হয়। যেটা আমাদের সংজ্ঞা বলছে, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। তো এটা হচ্ছে কারেন্ট। চার্জ বিষয়টা কি খেয়াল করি, আমাদের কারেন্ট মানে হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ, যেটা আমরা আধুনিক সংজ্ঞা অনুসারে জানি, যে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে কারেন্ট। মানে আমাদের কাছে যে কন্ডাক্টরটা আছে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা তো আমরা স্বচক্ষে দেখতে পারি না, এটা একটা কাল্পনিক জিনিসই। এর ভিতরে কি থাকে, অসংখ্য ইলেকট্রন থাকে। তা আমরা এমন একটা প্রসেস তৈরি করি, যেই প্রসেসের কারণে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি হয়, ফ্লো হয়। যে এই যে ইলেকট্রনের ফ্লো, এটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। তাহলে এর ভিতরে যে কন্ডাক্টর ভিতরে কি অসংখ্য ইলেকট্রন আছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাহলে কোনো একটা কারণে তো ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এই কারণটাকে একটু পরে আসতেছি, কিন্তু আপাতত এটা মানি এর ভিতর দিয়ে কি হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে। যে ইলেকট্রনের ফ্লোর কারণটাই
আমরা কে কারেন্ট বলে বলতেছি, বা ইলেকট্রনের ফ্লোর হারটাকে কারেন্ট বলতেছি। এখন এই যে এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সাপোজ আমি যদি বলে দেই 1 সেকেন্ডে এতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, 1 সেকেন্ডে 20টা 30টা 1000 2000 3000 যতগুলাই হোক না কেন, এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তো এই যে ইলেকট্রন প্রবাহের হার, এটাকে আমরা কি বলি? কারেন্ট বলি। এখান থেকে যত ইলেকট্রন প্রবাহিত হবে, যত বেশি ইলেকট্রন প্রবাহিত হবে, যত কম সময়ে তার কারেন্টের মানটা তত বেশি হবে। যত মানে ইলেকট্রনের প্রবাহটা যদি সময়ের সাপেক্ষে কম হয়, তার কারেন্টের মান কম হবে। তার মানে এটা দ্বারা এটা বুঝতেছি যে কারেন্ট মানে হচ্ছে কোন একটা কন্ডাক্টরের ভিতরে কি হারে চার্জ, যেটাকে আমরা ইলেকট্রন বলতেছি, ইলেকট্রন প্রবাহ হচ্ছে, এটাকেই মূলত কারেন্ট বলি, যেটা আমরা সরাসরি চোখে দেখতে পারি না, কাল্পনিকভাবে চিন্তা করতে হয়। তাহলে আমি কারেন্টের সংজ্ঞা অনুসারে বলতে পারি, এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার চার্জ হচ্ছে আমাদের কিউ, এবং সময়, এই সময় লাগতেছে হচ্ছে টি পরিমাণ সময় লাগতেছে। সাপোজ এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, যেটা ইলেকট্রনের চার্জ বলতেছি, এবং এখানে ওই পরিমাণ চার্জ প্রবাহিত টি সময় লাগে। তাহলে প্রবাহের হার একক সময়ে কতটুকু প্রবাহিত হচ্ছে, এটা আমরা মূলত কিভাবে বের করি? ওই যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে এবং ওই চার্জ প্রবাহিত হতে যতটুকু সময় নিচ্ছে, এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে চার্জ প্রবাহের কি পাই? হার পাই। তো এটাই মূলত হচ্ছে কারেন্ট। একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে, বা ওই ইলেকট্রনের চার্জ কত, এবং ওই চার্জ প্রবাহিত হতে কি পরিমাণ সময় নিতেছে, এর যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের কি? কারেন্টের মান। তাহলে আমরা আই সমান সমান কি লিখতে পারি? কিউ বাই টি লিখতে পারি। তাহলে কিউটাকে আবার অনেক সময় এই যে বলতেছি ইলেকট্রনের প্রবাহ, সাপোজ এর ভিতর দেয়া 10টা ইলেকট্রন যাচ্ছে, সাপোজ এত কম তো আর যাবে না, অসংখ্য ইলেকট্রন আছে, সাপোজ ধরে নিচ্ছি 10টা ইলেকট্রন যাচ্ছে, আমরা এটা জানি প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আমরা ইলেকট্রন, এটা আমরা ইলেকট্রনের চার্জ জানি। তাহলে চার্জকে যদি আমি কি দ্বারা, কিউ দ্বারা চিহ্নিত, কি চার্জকে কি দ্বারা চিহ্নিত করা হয়? যদি সি দ্বারা চিহ্নিত করি, সাপোজ এত কুলম্ব সি হচ্ছে আমাদের চার্জ, আর এখানে কি 10টা, তাহলে এন ইন্টু সি লিখতে পারি। এই জন্য মানে অনেকেই হচ্ছে এখানে এন ইন্টু সি দিয়ে বাই টি এই সূত্রটা ইউজ করে আর কি, তবে এটা লাগবে না আমাদের, চার্জ এবং টি এইটা দিয়ে হয়ে যাবে। তা এটাই হচ্ছে আমাদের কি কারেন্টের সূত্র বলতে পারি। তো আমাদের এখান থেকে এটা হলো একদম বেসিক সূত্র, এই সূত্র তো আমাদের সরাসরি যায় না, আমাদের সরাসরি ওহমস ল যে সূত্রটা আসে ওটা তো আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু বেসিক সূত্র হচ্ছে আই ইজিক্যাল টু কিউ বাই কত? টি লিখতে পারি। আর এর এককটা আসতেছে হচ্ছে আমাদের একটা বিজ্ঞানীর নাম অনুসারে, যার নাম অনুসারে এই মূলত এককটা আসে, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার নামে এক বিজ্ঞানী আছে, যে কি করছে আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে কারেন্ট এবং ফিল্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করছে। এই কারণে ওর নাম অনুসারে এই এককটা দিছে, যে এককটার নাম হচ্ছে আমাদের কি? অ্যাম্পিয়ার। তাই অ্যাম্পিয়ারের নাম অনুসারে এর এককটা আসছে, যে প্রতীক আমরা কি এ দ্বারা চিহ্নিত করি, যেটাকে আমরা প্রতীক, অনেকে হচ্ছে শুধু এ দেয়, অনেকে হচ্ছে এ এম পি দেয়, এটাকে যে যার যেটা মন চায় সেটা আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছে প্রতীক। তাহলে অ্যাম্পিয়ার, বা যেটাকে আমরা কারেন্ট বলতেছি, কারেন্ট মানে হচ্ছে চার্জ প্রবাহের যে হার, সেটাকে আমরা কারেন্ট বলতেছি। আর একক হচ্ছে আমাদের কি? অ্যাম্পিয়ার। একক হচ্ছে আমাদের কি? অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে সি দ্বারাও চিহ্নিত করতে পারি অথবা ই দ্বারাও চিহ্নিত করতে পারি, যার যেটা মনে চায় সমস্যা নেই। এটা হচ্ছে ই দ্বারাও অনেকে চিহ্নিত করে আর কি। তাহলে এন হচ্ছে আমাদের কি? ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার। ওকে, তাই এন হচ্ছে আমাদের ইলেকট্রন নাম্বার, ই হচ্ছে আমাদের চার্জ, আর একক বলতেছি অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটা হচ্ছে একদম মুখস্থ একক, এটাকে মৌলিক এককের মতোই বলতে পারি। এটা মূলত একটা বিজ্ঞানীর নাম অনুসারে দিছে, যে বিজ্ঞানী আমি বললাম যে আমাদের ফিল্ড এবং কারেন্টের মধ্যে একটা রিলেশন তৈরি করছে, এই জন্যই ওর অবদানের জন্যই মূলত এর এককটা অ্যাম্পিয়ার এককে দিছে। আর প্রতীক হচ্ছে এ অথবা এ এমপি, যার যেটা ইচ্ছা সেটাতে আমরা প্রকাশ করতে পারবো। তাই এই হচ্ছে আমাদের কারেন্টের ডিটেলস। আমরা কি কারেন্ট বিষয়টা বুঝতে পারছি? তো এইবার আসি হচ্ছে ভোল্টেজ বিষয়। এখন খেয়াল করি, একটু আগে আমি যে বললাম কারেন্ট ইলেকট্রনের ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, সেই ফ্লো এর হারটা কত সেটাকে আমরা কারেন্ট বলতেছি। তো এই যে ফ্লোটা হচ্ছে, এটা তো এমনি এমনি আর ফ্লো হবে না, যেটা একটু আগে বললাম কোনো একটা কারণে সেই ফ্লোটা হবে, সেই কারণটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ মানে হচ্ছে যে কারেন্ট প্রবাহতে সাহায্য করে, এটা এক প্রকার চাপ বলতে পারি আমরা। তাহলে প্রেসার, আমি যদি চাপ প্রয়োগ করি, সামনে আমি সাপোজ একটা কোনো একটা জায়গাতে বা কোনো একটা কিছুকে আমি চাপ দিচ্ছি, যখনই চাপ দিব ওটা কি সামনের দিকে আগাবে, যদি আমি চাপটা একটু বেশি পরিমাণ দিতে পারি। যেমন পানির কথা, যদি আমি পানি একটা ড্রেনের ভিতরে পানি নিতে চাই, তো আমি ড্রেনের ভিতরে যে পানিটা আছে, আমি যদি কোনো কিছুতে চাপ দিই, পানিটাকে অটোমেটিক ফ্লো হওয়া শুরু করবে। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে ওই টাইপের একটা জিনিস, যে কি করে এই যে কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো করাবে, সেই ফ্লো করাতে কি করে? সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ, যা কোনো কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হতে
সাহায্য করে, সাহায্য করে। তাই এটাই হচ্ছে আমাদের কি ভোল্টেজ। তাহলে আমাদের ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ যা কোনো কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হতে কি করে, সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত ভোল্টেজ। তাহলে এখন এই ভোল্টেজের একটা একক আছে, সেই ভোল্টেজের একককে বলা হয় ভোল্ট। এটা এক প্রকার মৌলিক এককের মতোই আমরা বলতে পারি। এটা কোনো একটা বিজ্ঞানীর নাম অনুসারে দিছে, যেটা হচ্ছে আলেকজান্দ্রা বোল্ট নামে এক ভোল্ট্রা, আলেকজান্দ্রা বোল্ট্রা নামে এক বিজ্ঞানী আছে, ওর নাম অনুসারে মূলত এই ভোল্ট দিছে। ওর আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরের অবদানটা হচ্ছে সে ফার্স্ট ডিসি সোর্স আবিষ্কার করছিল। আমাদের যে ডিসি ভোল্টেজ ব্যাটারি দেখি, সে ইলেকট্রিক্যাল সেক্টরে ফার্স্ট যে ব্যাটারিটা তৈরি করছিল বা ব্যাটারির আইডিয়াটা দিছিল, সে মূলত এই ইলেকট্রিক ভোল্টরা, এই জন্যই তার নাম অনুসারে মূলত এই ভোল্টেজের সংখ্যাটা দিছে। সেটা হচ্ছে কি, ভোল্টেজের এককটা হচ্ছে কি ভোল্ট, এবং এর প্রতীক কিভাবে লেখে, প্রতীক হচ্ছে বি। বড় এই যে এই ভি আছে, সেই ভিটা হচ্ছে আমাদের কি তাদের প্রতীক। অনেকে সরাসরি ভোল্ট পুরো নামটাই লেখে, আবার অনেকে হচ্ছে শুধু বি দেয়, যে বি দ্বারা কি বোঝায়, ভোল্ট বোঝায় আর কি। তাই এই হচ্ছে আমাদের কি ভোল্টেজ। আসলে মূলত আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে অনেক বিজ্ঞানীর অবদান, শুধুমাত্র একক কোনো বিজ্ঞানীর অবদানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল যেই সেক্টরটা সেটা তৈরি হয় নাই, অনেক বিজ্ঞানী অবদান করছে। এই জন্য সবার নাম অনুসারে কিছু কিছু জিনিস আছে এখানে। যেমন আমরা রেজিস্ট্যান্সে যাবো, রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি ওহম, ওটাও একটা বিজ্ঞানীর নাম অনুসারে, যেটা আমরা ওহমস ল শিখে আসছি। তো ওহমস ল অনুসারে মূলত এককটা আসছে। যেমন আমাদের কন্ডাক্টেন্সের একক কি, সিমন্স, বা মোহ যেটাকে বলি সিমন্স, সিমন্স হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, ওর নাম অনুসারে মূলত ওটা আসছে। মানে যাই যে সকল বিজ্ঞানীগুলো দিছে ওর নাম অনুসারেই কিছু না কিছু আমাদের আছে। যেমন আমাদের ফ্যারাডেস ল অনুসারে, মাইকেল ফ্যারাডে যেটা জানি, ওর নাম অনুসারে অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন নাম অনুসারে, কারণ আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে একক কোনো বিজ্ঞানীর অবদানে নাই, তৈরি হয় নাই, অনেকে অনেক কিছু আবিষ্কার করছে, সম্মিলিত রূপটাকে সে আমরা ইলেকট্রিক্যাল সেক্টর পরিচালনা হচ্ছে আর কি, এত কিছু সূত্রের সাহায্যে, এত বিজ্ঞানী অবদানের সাহায্যে আর কি। তো এই হচ্ছে আমাদের কি কারেন্ট এবং ভোল্টেজ, এই দুইটা বিষয় বুঝছি কিনা, কারেন্ট বিষয়টা কি, ভোল্টেজ বিষয়টা কি, এবং তাদের এককগুলা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষা হলে এককগুলা লিখতে হবে আর কি। হ্যাঁ, এটা কি বুঝছি সবাই? কোনটা কোনটা বুঝি নাই? আচ্ছা আচ্ছা, কারেন্টটা একটু বুঝি তাহলে। তা আমি কারেন্ট বলতেছি, হ্যাঁ কারেন্ট বলতেছি ইলেকট্রন প্রবাহের হারকে বা চার্জ প্রবাহের হারকে কি বলতেছি, আমি কারেন্ট বলতেছি। সাপোজ কোনো একটা কন্ডাক্টরের ভিতরে অসংখ্য ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্লো হচ্ছে। তাই এই যে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, এর কি হারে ফ্লো হচ্ছে, মানে একক সেকেন্ডে সে কতগুলা চার্জ এদিক দিয়ে ফ্লো হচ্ছে বা কতগুলো ইলেকট্রন এদিকে এই কন্ডাক্টর দিয়ে ফ্লো হচ্ছে, এর যে পরিমাণটা, এটাকেই বলা হয় কি কারেন্ট। আমি একক সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে বা চার্জ ফ্লো হচ্ছে, এটা পরিমাপ করব কিভাবে? সাপোজ আমি ধরে নিলাম এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, আর এই কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে টি পরিমাণ সময় লাগে, এই কি পরিমাণ চার্জ প্রবাহিত হতে টি পরিমাণ সময় লাগে। তাহলে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে এই চার্জকে যদি আমি টি দ্বারা ভাগ করি, তাহলে একক সেকেন্ডে বা একক সময়ে কি পরিমাণ চার্জ এদিকে ফ্লো হচ্ছে এটা বের করতে পারবো। তো এটাকেই বলতেছে চার্জ প্রবাহের হারকে, কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ওই টাইমে এর যে হার, হার মানে কি ভাগ, এর যে হারকে সেটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। এই জন্য বলছি কিউ বাই হচ্ছে টি। এখন চার্জটা কিভাবে বের করবো, চার্জ তো আমি ইলেকট্রন সংখ্যা দিয়েও বের করতে পারি। খেয়াল করি, আমি সাপোজ এর ভিতরে ধরলাম 5000 ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর আমরা ইলেকট্রনের চার্জ এটা মুখস্থ একটা কনস্ট্যান্ট নাম্বার, এই ইলেকট্রনটা যখন আবিষ্কার করছে তখনই দেখছে এর ভিতরে প্রত্যেকটা ইলেকট্রনের ভিতরে -1.6 × 10⁻19 কুলম্ব কি হয়, চার্জ প্রবাহিত হয়। মাইনাসটা হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। এই নেগেটিভ হওয়ারও কারণ আছে একটা, কারণ ইলেকট্রন সবসময় ইলেকট্রনের যে ফ্লোটা হয় সেটা হচ্ছে উচ্চ থেকে নিম্নর দিকে ফ্লো হয়, এই জন্য মূলত তার চার্জটাকে নেগেটিভ ধরা হয় আর কি। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, যেটা আমরা অলরেডি শিখে আসছি প্লুটোন ইলেকট্রন কেমিস্ট্রিতে যদি পড়ি আর কি, ওই প্লুটোনের চার্জ পজিটিভ ধরা হয় বা ধনাত্মক ধরা হয়, কিন্তু ইলেকট্রনের চার্জটা কি ঋণাত্মক হয়, এই জন্যই -1.6 × 10⁻19 কুলম্ব আসছে। আর এটা হচ্ছে চার্জের পরিমাণ, প্রত্যেকটা ইলেকট্রনে এই পরিমাণ চার্জ থাকে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা থাকেই। তাহলে এখানে যদি n সংখ্যক ইলেকট্রন যায়, তো এই n সংখ্যক ইলেকট্রনের কি পরিমাণ চার্জ আছে কিভাবে বের করবে? একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয়, n সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে, n × e, যেটাকে আমরা একটা ইলেকট্রনের চার্জ বলি। তাই এটা হচ্ছে টোটাল চার্জ। তাহলে যেখানে আমি চার্জ লিখতেছি সেখানে এটা লিখতে পারি n × e, এই জন্য আমি লিখছি n × e, আর টি না তো ওই সময় ওইটা কতটুকু সময় লাগতেছে, এই জন্য টি। তাহলে আমরা চাইলে এই সূত্র দিয়েও যদি আমাদের এই টাইপের কোনো কিছু থাকে, চার্জের পরিমাণ দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, তাহলে আমি এখানে কি পরিমাণ কারেন্ট আছে এই কারেন্টটা বের করতে পারবো আর কি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি চার্জের পরিমাণ। এটা আবার আরেকটা ওয়েতে বের করা যায়, মাঝে মাঝে এইভাবে সরাসরি না বলে দিয়ে
চার্জের পরিবর্তনটা কত এটা বলে দিতে পারে। যেমন চার্জের পরিবর্তন হচ্ছে সাপোজ ডি কি পরিমাণ চার্জের পরিবর্তন হচ্ছে, এই সময় ডিটি পরিমাণ, সাপোজ এখানে পরিবর্তন আকারে দেওয়া থাকবে। সাপোজ আমাকে বললো টি 1 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে, আর টি 2 সেকেন্ডে ধরলাম 15 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে টি 1 সাপোজ এখানে ধরলাম 5 সেকেন্ড, এটা ধরলাম 10 সেকেন্ড। তাহলে এই যে 5 এবং 10 এই দুইটার পরিবর্তন কত? 5 সেকেন্ড পরিবর্তন হচ্ছে। এই 5 সেকেন্ড পরিবর্তনে কারেন্টের চার্জের ফ্লো পরিবর্তন হচ্ছে কত? 5 কুলম্ব। 5 কুলম্ব চার্জের ফ্লো হচ্ছে। তাহলে এখানের পরিবর্তন দিয়েও আমি কি চাইতে পারি? কারেন্টটা পরিবর্তন, কারণ আমাদের যে কোনো মূল্যে একক সেকেন্ডে কত, এখানে তো আমি সরাসরি একক সেকেন্ড, এক এক সময় এক এক কুলম্ব চার্জ যাচ্ছে। ধরলাম 10 সেকেন্ড 5 সেকেন্ড 10 কুলম্ব যাচ্ছে, আবার বাকি 10 সেকেন্ড পর থেকে 15 কুলম্ব চার্জ যাচ্ছে। তো এখানে তো আমাদের পরিবর্তনটা ওরকম ভাবে আসতেছে না। তাহলে এখান থেকে আমি ডি কিউ মানে হচ্ছে এই দুইটা, যে দুইটা সময় আছে, দুই সময়ের চার্জের কতটুকু পরিবর্তন হচ্ছে এটা দেখাচ্ছি, আর এখানে সময়ের কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে ওই পরিবর্তন দিয়েও যদি আমি ভাগ করি, তাহলে ওখানে কি পরিমাণ চার্জের কারেন্ট পাবো, সেই কারেন্টের মানটা আমি বের করতে পারবো। এই জন্যই অনেক সময় ডি কিউ বাই ডিটিও আমরা লিখতে পারি। এই জন্য আমরা কি বলে কারেন্ট হচ্ছে এটা দিয়েও লিখতে পারবো। আমি এখানে একবারই লিখে যাই ডি কিউ বাই ডিটি। সবাই কি ধরতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের চার্জের কারেন্ট এবং ভোল্টেজ গুলো। এবার আসি রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার আসে হচ্ছে রেজিস্ট্যান্স বিষয়টা কি। তাহলে আমরা দেখতেছি সার্কিটের ভিতরে কি আছে, আমাদের বিভিন্ন রেজিস্ট্যান্স থাকতে পারে। রেজিস্ট্যান্স মূলত একটা সার্কিট আছে, এখানে লোড লাগাচ্ছি না, এই সাপোজ একটা লাইট পরিচালনা করব, যেটাই পরিচালনা করি না কেন, আমি এখানে ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজের কারণে কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। খেয়াল করি দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে কি কারেন্ট। তাহলে আমরা ভোল্টেজ বিষয়টা হচ্ছে এক প্রকার চাপ, যে কি করে ইলেকট্রন ফ্লো করে, মানে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে। তো আমি এখানে ভোল্টেজ দিচ্ছি, এই ভোল্টেজের কারণে এদিক দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্ট প্রবাহিত হয়ে কারেন্ট দিয়ে তো আমি বিভিন্ন লোড পরিচালনা করবো, তার মানে লোডের বিভিন্ন রেজিস্ট্যান্স বা ভ্যালু থাকে। এই রেজিস্ট্যান্স বিষয়টা কি? তাহলে রেজিস্ট্যান্স বিষয়টা হচ্ছে কোনো একটা সার্কিটের ভিতর দিয়ে যদি আমি কারেন্ট প্রবাহিত করাইতে চাই, এখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে এই কারেন্টকে কি করবে? বাধা প্রদান করবে, সহজেই কারেন্ট প্রবাহিত হতে দিবে না। তাহলে আমাদের কোনো কন্ডাক্টরের ভিতরে যদি রেজিস্ট্যান্স থাকে, তো ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে বা সহজে হতে পারবে না, কিছু একটা বাধা সম্মুখীন হবে। তাহলে এই যে বাধার সম্মুখীনটা হচ্ছে যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে, এই বৈশিষ্ট্য বা ধর্মটাকে মূলত কি বলতেছি আমরা? রেজিস্ট্যান্স বলতেছি। তাহলে আমি রেজিস্ট্যান্সের সংজ্ঞা যদি বলি, পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কারেন্ট প্রবাহিত হতে বাধা পায়, তাকে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বিষয়টা হচ্ছে যে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা, একটা সার্কিটের ভিতর দিয়ে বা কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওখানে যদি কোনো রকম রেজিস্ট্যান্স থেকে থাকে, তো ওই রেজিস্ট্যান্স কি করবে? কারেন্ট প্রবাহিত হতে বাধা প্রদান করবে। তাহলে এই যে বাধাটা দিচ্ছে যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে, এটাকে মূলত আমরা কি বলি? রেজিস্ট্যান্স বলি। এই রেজিস্ট্যান্স নির্ণয়ের অনেক সূত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কারণ ম্যাথে যখন করবো ম্যাথে তো দেখতেই হবে। তারপর তো আমরা রেজিস্ট্যান্স বিষয়টা বুঝি, আর সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো প্রমাণও করবো আস্তে আস্তে, যখন আমরা ম্যাথের দিকে যাবো প্রমাণ করবো। কিন্তু আপাতত যেহেতু ইনফরমেশনগুলো নিতেছি, ইনফরমেশনগুলাই বুঝি, সূত্রগুলো কিভাবে আসে, কিভাবে কি করতে হয়, আস্তে আস্তে শিখবো আমরা। আমাদের সূত্রগুলো একটু লিখে রাখি, যেহেতু ইনফরমেশনটা দিতেছি আমি এখানে। তাই বলছি রেজিস্ট্যান্স হচ্ছে পদার্থে যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কারেন্ট প্রবাহিত হতে বাধা পায় তাকে কি বলে? রেজিস্ট্যান্স বলতেছি আমরা। তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটা হচ্ছে আর, যেটাকে প্রতীক হচ্ছে আর, আর হচ্ছে রো এল বাই এ। এই সূত্র দিয়ে আমরা রেজিস্ট্যান্স কি পরিমাণ আছে বা কোনো একটা কন্ডাক্টরে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে এটা আমরা বের করতে পারবো। এখানে আরেকটা সূত্র আছে, কারণ টেম্পারেচার বৃদ্ধির সাথে রেজিস্ট্যান্সও কি পাই? বৃদ্ধি পায় আর কি। তাহলে এটার সাথে একটা সূত্র আছে, আর টি সমান R0 1 প্লাস আলফা ডেল টি। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো? রেজিস্ট্যান্স বের করতে পারবো যদি টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি করে। এই দুইটা সূত্র কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এটা আমরা ম্যাথ করার সময় ডিটেলসে দেখবো, প্রমাণ সহ দেখবো। আমরা তো জাস্ট দেখে রাখলাম রেজিস্ট্যান্স আমরা এখান থেকে বের করতে পারবো, আর কোনটাকে কি বলে সেটা আমরা দেখবো। কিন্তু আমার এখানে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বিষয়টা কি, এটা বুঝছি কিনা, এটা যদি বুঝতে পারি তাহলে না, এইটুকু আমরা আস্তে আস্তে শিখবো আর কি। তো এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। তাহলে এখানে রেজিস্ট্যান্স আমরা একক নিয়ে একটু কথা বলি। এই একটু আগে আমি অলরেডি বলছি রেজিস্ট্যান্সের একক হচ্ছে আমাদের ওহম।
রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এর প্রতীক হচ্ছে আমাদের এই যে এরকম একটা প্রতীক চিহ্ন দেয়, তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের প্রতীক। আর ওহম, তাহলে ওহমটা কি, যেটা আমরা অলরেডি জানি, ওহমস ল নামে একটা ল আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল আমাদের ইলেকট্রিক্যাল, বিশেষ করে ডিসি সার্কিটের ক্ষেত্রে, শুধু ডিসি সার্কিট না, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আর কি। তো এই ওহমস লটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী ল্যান্ডন সিমন্স ওহম আর কি। সেই ওহমস এর নাম অনুসারে মূলত রেজিস্ট্যান্সের এককটা দিচ্ছে, সেটা হচ্ছে কি ওহমস। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক, প্রতীক হচ্ছে ওহম। এই প্রতীকটা আমাদের মনে রাখতে হবে বা দেখতে হবে, কারণ প্রতীকটা আমাদের বিভিন্ন জায়গায় ওহমস বের করতে হলে লাস্টে এই প্রতীকটা দিয়ে দিতে হবে। আর হচ্ছে এই দুটো হচ্ছে সূত্র, যেটা আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি। কিভাবে বের করি এটা আমরা ডিটেলসে আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসবে, যখন আমরা ম্যাথমেটিক্সে ঢুকবো। আপাতত রেজিস্ট্যান্স বিষয়টা কি এটা বুঝছি কিনা আমরা সবাই। আচ্ছা, এবার আসি রেজিস্ট্যান্সের বিপরীত একটা জিনিস আছে, সেটাকে বলা হয় কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স মানে হচ্ছে, রেজিস্ট্যান্স যদি বাধা হয়, কন্ডাক্টেন্স মানে হচ্ছে বাধা না, আমরা এটাকে পরিবাহী বলি আমরা। তাহলে পরিবাহী হচ্ছে কারেন্ট প্রবাহিত হতে দেওয়ার, বা যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কারেন্ট প্রবাহিত হতে দেয় খুব সহজে, সেটাকে আমরা কি বলি। তাহলে আমি বলতে পারি পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কন্ডাক্টর কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে তাকে আমি বলছি যে পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে তাকে কন্ডাক্টেন্স বলে। আর রেজিস্ট্যান্সের ঠিক উল্টা, রেজিস্ট্যান্সে কি করছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, রেজিস্ট্যান্স যদি থেকে থাকে বা ওইটা যদি কোনো ধর্ম থেকে থাকে, সেখানে কি করবে, কারেন্ট প্রবাহিত হতে দিবে না, সহজে হতে দিবে না। তাহলে কারেন্ট প্রবাহিত হতে বাধা দিচ্ছে। আর কন্ডাক্টেন্স ঠিক উল্টা কাজ করছে। যদি কন্ডাক্টেন্স থেকে থাকে, যে সকল পদার্থের কন্ডাক্টেন্সের পরিমাণ বেশি থাকবে, সেই সকল পদার্থে কারেন্টের প্রবাহের হারটা কি বেশি থাকবে, কারেন্ট প্রবাহিত হতে পারবে বেশি। তাই এটাই হচ্ছে মূলত কি কন্ডাক্টেন্স। তাহলে আমরা এই কন্ডাক্টেন্সকে জি দ্বারা প্রকাশ করা হয়, তাই এটা হচ্ছে 1/r বলে। তাহলে আমরা বোঝাই যাচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, যেহেতু রেজিস্ট্যান্স বাধা দিচ্ছে, কন্ডাক্টেন্স সাহায্য করছে, তাহলে কন্ডাক্টেন্সটা কি হচ্ছে, রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে। তাহলে জি হচ্ছে 1/r লিখতে পারি কিনা। তাহলে এটার এককটা হচ্ছে সিমন্স, বিজ্ঞানী ল্যান্ডন সিমন্সের নাম অনুসারে এর এককটা দিছে, যেটাকে এস দিয়া প্রকাশ করে। এই এস এককটা বলে, যেহেতু আরেকটা একক এর আছে, সেটা হচ্ছে কি 1/r, মানে রেজিস্ট্যান্সের উল্টা। রেজিস্ট্যান্সের যে প্রতীক আমরা দেখছিলাম, সেটা কিরকম দেখছিলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রতীক দেখছিলাম। আর অনেক সময় এরও প্রতীক আসে, এর প্রতীকটাকে এইভাবে বলে, প্রতীক বলতে আর কি মোহ বলে, চিহ্ন, প্রতীকের যে এককের যে চিহ্নটা, সেটা হচ্ছে এই যে এরকম। তাহলে এটাকে বলা হয় মোহ। এটা এককটার নাম হচ্ছে মোহ, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ঠিক উল্টা। তাহলে এইটা হচ্ছে কার একক, সিমন্সের একক। সিমন্সের এককের প্রতীক আর কি, সিমন্স বলতে বোঝাচ্ছি কন্ডাক্টেন্স, যেটাকে আর জি। ওকে, তাহলে জি এর একক এর প্রতীক বলতে পারি, যেটাকে মোহ। আর এটা ছিল আমাদের জি বলতে আর এর একক আর কি, কি আর এর এককের প্রতীক বলতে পারি। অনেক সময় সিমন্স দিয়ে আসে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমন্সই আমরা ইউজ করি, কারণ এটা আঁকাইতে একটু অন্যরকম বা একটু কষ্ট লাগতে পারে, এস তো আঁকাইতে আর কষ্ট লাগার কথা না। তো এই জন্য আমরা সবসময় সিমন্সই ইউজ করি, মোহটা ইউজ করি না। কেউ চাইলে মোহটাও ইউজ করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের কি কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইবার আসি হচ্ছে আমাদের ডিসি সার্কিটের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আর কি। তো আমরা অলরেডি মোটামুটি কয়েকটা জিনিস দেখলাম, যেগুলো ডিসি সার্কিটে সচরাচর ইউজ হচ্ছে আর কি। তাহলে আমরা অলরেডি আরেকটা জিনিস যেটা জানি, সেটা হচ্ছে ডিসি সার্কিটে একটা মাত্র এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। যদি এসি সার্কিট হয়, এই সার্কিটে কি আছে, ইন্ডাক্টর আসে, ইন্ডাক্টর একটা বিষয় আছে, ক্যাপাসিটর একটা বিষয় আছে, সেই ক্যাপাসিটরগুলো আসে। এটা শুধুমাত্র এসি সার্কিটে আসে, কিন্তু ডিসি সার্কিটে এই বিষয়গুলো আসে না। ইন্ডাক্টর থাকলে কি হয়, ক্যাপাসিটর থাকলে কি হয়, আস্তে আস্তে দেখবো। কিন্তু ডিসি সার্কিটে একটা মাত্র এলিমেন্ট ইউজ হয়, সেটা কি রেজিস্টর। এই জন্য বলা হয় ডিসি সার্কিটে শুধু একটা মাত্র এলিমেন্টই আসে, সেটা রেজিস্টর। আর রেজিস্টর বিষয়টা কি সেটা অলরেডি আমরা, বা রেজিস্ট্যান্স বিষয়টা কি সেটা অলরেডি আমরা জানলাম, যে রেজিস্ট্যান্স বিষয়টা কি আছে। তাহলে এবার আসি ডিসি সার্কিটের প্রকারভেদে আসি।
আচ্ছা, এখানে আমরা মূলত ডিসি সার্কিটটা আসছে কোথা থেকে? সার্কিট থেকেই তো আসছে, যেটা আমরা সার্কিটকে মূলত প্রধানত আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিসি সার্কিট, আর একটা হচ্ছে এসি সার্কিট, আর একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। যেটা আমরা মেশিনে যাইলে বুঝতে পারবো যে ম্যাগনেটিক সার্কিটটা কি। মূলত সার্কিট মূলত ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আমরা তিনটা ওয়েতেই ভাগ করি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিসি সার্কিট, যেটা আমি ফুল ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো। আর একটা হচ্ছে এসি সার্কিট, আর হচ্ছে কি ম্যাগনেটিক সার্কিট। তাহলে ম্যাগনেটিক সার্কিট হচ্ছে মেশিনে গেলে ম্যাগনেটিক সার্কিটটা কি একটু বুঝতে পারবো আর কি। তাহলে ডিসি সার্কিটের প্রকার ভিতর আবার তিনটা প্রকার আছে। এটাকে বলা হয়, একটা হচ্ছে সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট, আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট, আরেকটা হচ্ছে মিশ্র সার্কিট। তাই এই তিন প্রকারই হচ্ছে আমাদের কি ডিসি সার্কিটের প্রকারভেদ: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্সড সার্কিট। এই তিনটা প্রকার দিয়েই মূলত আমাদের ডিসি সার্কিট তৈরি হয়েছে। এই তিনটা প্রকারের যত কিছু আছে আমাদের খুব ডিটেলসে ভালো করে বুঝতে হবে। সিরিজ সার্কিট বিষয়টা কি, এদের কি কি বৈশিষ্ট্য, কিভাবে আচরণ করে সার্কিটের ভিতরে, বা একটা সিরিজ সার্কিটের তার আচরণগুলো কিরকম হয়, কিভাবে কি করতে হয়, সেই বিষয়গুলো ডিটেলসে শিখতে হবে। কারণ আমাদের সিরিজ, প্যারালাল, মিক্স এই তিনটার উপরে ডিপেন্ড করে ফুল ডিসি সার্কিট কাজ করে আর কি। তো আমাদের প্যারালাল সার্কিট কিভাবে কি করে না করে এই বিষয়গুলো জানতে হবে, এবং মিক্সড সার্কিটের বিষয়গুলো কি আসে এই বিষয়গুলো খুব ডিটেলসে জানতে হবে আমাদের। তো আজকে মেবি আমাদের ক্লাস টাইম শেষ, 1 ঘন্টার ক্লাস টাইম ছিল আর কি। তো আমরা নেক্সট ক্লাস থেকে, আমাদের কিন্তু বেসিক ইনফরমেশন এখন হিউজ আছে, আমরা ম্যাথের দিকে যাইতেই পারবো না হয়তো আগামী 2 ক্লাস। তো আমাদের বেসিক ইনফরমেশন জানতে হবে, অনেক কিছু বাকি আছে এখনো। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্সড সার্কিট এর যে বৈশিষ্ট্যগুলো আছে এবং কিভাবে কি করে, কিভাবে কাজ করে, এবং প্রত্যেকটারই কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ডিটেলস আলোচনা করবো আস্তে আস্তে আর কি। আচ্ছা, এটা হচ্ছে এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো আর কি। এইটুকু কি সবাই বুঝতে পারছি? আজকে যতটুকু আলোচনা করলাম, অল্প অল্প আলোচনা করছি, বেশি কিছু আলোচনা করে নাই, মাত্র 2-3টা টপিকে আলোচনা করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে জাস্ট লিখলাম ডিসি সার্কিট প্রকার ভেদটাই লিখলাম, প্রকার ভেদ থেকে আমরা নেক্সট ক্লাস থেকে প্রকার ভেদ থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাস কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে বা জানার কোনো কিছু জানার আছে কিনা? হ্যালো, ফ্রি ক্লাস তো মেবি আমার ডিপার্টমেন্ট ক্লাস মনে হয়, ডিসি সার্কিট আর মনে হয় ফ্রি ক্লাস হবে না আর কি। হয়তো অন্য কোনো টপিক শুরু হলে ফ্রি ক্লাস হবে, কারণ যেহেতু প্রথম 4-5-4টা ক্লাস মনে হয় ফ্রি ক্লাস। তো অন্য টপিক বলতে হচ্ছে ননের আর কোনো টপিক আছে না স্টার্ট হলে সেটা ফ্রি ক্লাস হবে। তো ডিসি সার্কিটের মনে হয় না ফ্রি ক্লাস হবে আর কি। ডিসি সার্কিটের মনে হয় আজকেরটা ফ্রি ক্লাস আর কি। হ্যাঁ, শুধু রেজোনেন্স এবং টেসলা না, রেজোনেন্স, টেসলা, ইংলিশ মিডিয়াম সব বই একসাথে শেষ করা হবে, কারণ আমরা যে শীটটা দিব ওই শীটের ভিতরে রেজোনেন্স, টেসলা, ইংলিশ মিডিয়ামের বইয়ের ম্যাথ আছে, এবং আমি আরো স্পেশাল কিছু ম্যাথ দিব যেগুলো হচ্ছে শীটে নাই, হয়তো আমি নিজে পিডিএফ প্রোভাইড করবো বা ম্যাথ প্রোভাইড করবো আর কি। তো একসাথে সকল বই শেষ হয়ে যাবে, এই জন্য ক্লাসটা একটু ফলো করতে হবে বা হোমওয়ার্কগুলো ঠিক মতো করতে হবে আর কি। যে কোনো একটা বইকে রেফারেন্স ধরতে হবে, মোটামুটি টেসলাকে রেফারেন্স ধরলেই হবে। ওই একটাকে রেফারেন্স ধরে ওই একটা থেকে প্র্যাকটিস করবো, আর শীট দেওয়া হবে, শীটগুলো প্র্যাকটিস করতে হবে, আমি যে ম্যাথগুলো দেবো সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে সকল বই একসাথে করা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্যই আলাদাভাবে একটা বই করবো এরকম না। আর আমরা যেহেতু বেসিক সহকারে পড়বো, যাতে এমন একটা টপিক পড়ি ওই টপিকের ম্যাথ আসলে যাতে না, যে কোনো ম্যাথ আসলে যাতে পারি, শুধু যে না যেই ম্যাথটা প্র্যাকটিস করতেছি ওটা পারলেই শেষ। এই জন্যই সিলেবাসটাকে আমরা এত ছোটখাটো বিষয়ে ভাগ করছি, একদম টপিক ওয়াইজ ধরে ধরে ভাগ করছি, যাতে আমাদের বেসিকটা খুব গ্রো হয় এবং যে কোনো ম্যাথ সলিউশন করতে পারি। এটা টার্গেট রাখতে হবে। এরকম না যে একটা বইয়ের ম্যাথ করলাম, এই বই থেকে ম্যাথ আসলে পারলাম, অন্য বই থেকে আসলে পারলাম না, এরকম না। যে কোনো বই থেকে ম্যাথ দেখ, কোনো সমস্যা নেই, ম্যাথ সলিউশন করতে পারবো ইনশাল্লাহ। না না না, ইংলিশ মিডিয়াম না, এটাও তো এই যে মনোহর ভাইয়ের বই আর কি। টেসলা হচ্ছে বাজারের গাইড। হ্যাঁ, এগুলো না বই, ইংলিশ মিডিয়ামের। ইংলিশ মিডিয়াম বলতে ইংলিশ মিডিয়াম হচ্ছে যে লেখকগুলো লিখছে, বিশেষ করে বিএল থ্রেজা, চ্যাপম্যান। চ্যাপম্যান বলতে ডিসি সার্কিটের জন্য বিএল থ্রেজা, তারপরে হিভার্ট নামের কিছু লেখক আছে, যেটা হচ্ছে বাইরের দেশের লেখক বা ইন্ডিয়ান কিছু রাইটার আছে, ওরা লিখছে। আর এগুলো তো বাজারে বা ডুয়েটিয়ান অনেকেই বড় বাইরে আছে, এরা হচ্ছে বই তৈরি করছে আর কি। টেসলা 4th এডিশন চলতেছে না? হ্যাঁ, 4th এডিশন চলতেছে। সবাই যে কোনো একটা বই। হ্যাঁ হ্যাঁ, 22 এডিশনের আছে, হবে হবে না যে তা না। তো ওটার মধ্যে এখন ম্যাথ অনেক কম আছে, আবার তো ফার্স্ট এডিশন ছিল, তো ওখানে কিছু ম্যাথ একটু ভুল টুল থাকতে পারে আর কি, কারণ তো বোঝাই যাচ্ছে এগুলো একটু ভুল টুল থাকে, লেখালেখি বা প্রিন্টিং মিস্টেক থাকে। তো আপডেট যেহেতু 4টা আপডেট হয়েছে, এখন অনেক কিছু ভুল সংশোধন হয়েছে, নতুন অনেক ম্যাথ অ্যাড হয়েছে, যেহেতু 4 বছর মাঝখানে গেছে। কারণ টেসলা বইতে অনেক বোর্ড কোশ্চেন দেওয়া থাকে, 4 বছর অনেক পরীক্ষা হয়েছে না চাকরি পরীক্ষায়। তবে হবে না তা না, হবে, তবে নতুন কিনাটা বেস্ট হবে আর কি।
সাব অ্যাসিস্ট্যান্ট দুইটাই আছে, হ্যাঁ। তবে সাবটা বেশি প্রেফার, অ্যাসিস্ট্যান্টের জন্য আসলে আরো অনেক কিছু করা লাগে এখন। সমস্যা নেই, টেসলা করলে হবে। আর এক্সট্রা কি কি করা লাগবে সেগুলো আমি নিজে দিব, প্লাস আমাদের শীটে হিউজ ম্যাথ আছে। শীট তো দেওয়া হবে না, প্রত্যেকটা টপিকের জন্য শীট দেওয়া হবে, ওখানে ওই ম্যাথগুলো করতে পারলে বইয়ের যে কোনো বইয়ে ম্যাথ করা যাবে। বিশেষ করে টেসলা অপটিমাম বলি, টেসলা বলি, রেজোনেন্স বলি, ট্রিপল অ্যানালাইসিস বলি, সকল ম্যাথ হয়ে যাবে। ইভেন কি ইংলিশ মিডিয়ামেরও অনেক, যেমন ইংলিশ মিডিয়ামে আমাদের যে আলেকজান্ডার সাদিকুর ম্যাথ আছে, বিএল ফ্রেজার ম্যাথ আছে, এগুলোও করা হয়ে যাবে। ওগুলো তো আপনি এমনিতেই পারবো আমরা। কুরিয়ার কুরিয়ার বলতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, আর ওখানে ফটোকপি করে নিতে হবে। আর কম্পিউটার দোকানে গেলেই তো হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে, প্রিন্ট করে নিলেই হবে আর কি। হ্যাঁ, সব পিডিএফ দিয়ে দিবে, প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা পিডিএফ দিয়ে দিবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন আছে? আপাতত একটা বই কিনলেই হবে, টেসলা বইটা কিনলেই হবে। হ্যাঁ, আর কোনো বই কিনা লাগবে না, টেসলার ভিতরে সব টপিকই আছে। হ্যাঁ, টেসলা কিনতে পারি। টেসলা হচ্ছে ভলিউম 1 ভলিউম 2 একসাথে নিলে কি হবে, বোর্ড ভলিউম 2 তে বোর্ড কুশন আছে। তো তো আমরা যখন ডিজি সার্কিট পড়বো, ওই ডিজি সার্কিটের টপিক অনুসারে কোনো একটা পরীক্ষায় দেখি ওই টপিক রিলেটেড কোনো ম্যাথ আসছে কিনা, যেগুলো আসছে ওগুলো সলিউশন করা প্র্যাকটিস করবো। যেমন ডিজি সার্কিট শুরু করতেছি, ডিজি সার্কিট শেষ হচ্ছে, বা যেই যেই টপিকগুলো শেষ হচ্ছে, ওই টপিকের উপরে বিগত সালে দুই একটা বোর্ড কুশন দেখলাম যে সলিউশন করতে পারতেছি না,